12 ওভার 2 বল লক্ষ্য 115 রান, তারপর 120 বল 20 ওভার লক্ষ্য 115 রান। দুইটা জিনিস করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। একটা ম্যাচে আপনি কতবার হারবেন? একবার। একটা ম্যাচে বাংলাদেশ 2বার হেরেছে। বাংলাদেশের সামনে প্রথম যেই টার্গেটটা বাংলাদেশের ছিল সেটা হচ্ছে তাদের সেমিফাইনাল কনফার্ম করা, তাদের একটা ইতিহাস রচনা করা। এতক্ষণে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশ জুড়ে উৎসব হওয়ার কথা। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই 11 জন, বাংলাদেশের এই স্কোয়াডটা নিয়ে গর্ব করে বলার কথা যে আমরা আমাদের প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল খেলছি। সেটা বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ এইটা অন্তত বলতে পারতো যে সুপার 8-এ আমরা প্রথমবার উঠেছি, সুপার 8-এ উঠে আমরা একটা জয় নিয়ে ফিরতে পেরেছি, নেক্সটে আমরা আরও ভালো করব। কিন্তু সেই জিনিসটাও বাংলাদেশ পারেনি। বাংলাদেশ 120 বলের ম্যাচ, 115 রানের টার্গেট বাংলাদেশকে করতে হতো। ম্যাচ বৃষ্টির কারণে আরেকটু ছোট হয়েছে, সেইটাও বাংলাদেশ করতে পারেনি। বাংলাদেশের সবার প্রথমে দর্শক বলতে চাই, এই যে 12 ওভার 1 বলের যে সমীকরণটা ছিল বাংলাদেশকে শুধুমাত্র ম্যাচ জয় না, সেমিফাইনাল কনফার্ম করার প্রথমবারের মতো সেই সেমিফাইনাল কনফার্ম করার অ্যাবিলিটি কি বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ছিল? বোলাররা নিজেদের কাজটা চমৎকারভাবে করে দিয়েছেন। আফগানিস্তানের যে ব্যাটিং লাইন আপ বিধ্বংসী থাকে তাদের শুরুর 2 ব্যাটারি, তাদের ওপেনার 2 ব্যাটারি, তাদের রমানুল্লাহ গুরবাজ আর হচ্ছে ইব্রাহিম জাদরান, এই দুইজন মিলে যেই ডিফারেন্সটা গড়ে দেন, যে যতটুকু এগিয়ে আফগানিস্তানকে নিয়ে যান থ্রু আউট দ্য টুর্নামেন্ট, আফগানিস্তান তাদের এই দুইজনের ব্যাটে ভর করেই, ব্যাটিং ডিপার্টমেন্টে এই দুজনের ব্যাটে ভর করেই আফগানিস্তান আজকে সেমিফাইনাল খেলছে। সেই ব্যাটিং জুটিটাকে কিন্তু একদমই কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। গুরবাজ উইকেটে অনেকক্ষণ টিকেছিলেন, কিন্তু অলমোস্ট 10 ওভার তিনি খেলেছেন। আমি যদি ভুল না করি 55 থেকে 57 বল তিনি খেলেছেন, 50-এর নিচে তিনি রান করেছেন। তো বুঝতেই পারছেন তাকে কিভাবে ট্যাকেল দিয়ে রেখেছিল বাংলাদেশের বোলাররা। মূল কাজটা বোলাররা করে দিয়েছে, ব্যাটারদের শুধুমাত্র একটা কাজ করা বাকি ছিল, একটা কাজ তাদের করতে হতো, অনলি ওয়ান ওয়ার্ক, সেটা হচ্ছে 13 ওভারের আগে ম্যাচটা জিতে নেওয়া। আর সেখানেই তারা ব্যর্থ হয়েছে। শুরুটা চমৎকার হয়েছিল প্রথম ওভারে, লিটন কুমার দাস থেকে অফ ফর্মের একজন প্লেয়ার, তিনি যেই ইন্টেন্সটা দেখিয়েছেন, তিনি যেই মানসিকতা দেখিয়েছেন, মনেই হচ্ছিল যে তিনি আজকে ম্যাচটা সেমিফাইনাল খেলার উদ্দেশ্যেই মাঠে নেমেছেন। তিনি সেমিফাইনালে দলকে নিয়েই যেতে চান। প্রথম ওভারেই আমরা আগের ম্যাচেই দেখেছি আফগানিস্তানের যে ট্রাভিস হেডকে কীভাবে নাভিনুল হক বোল্ড করেছেন। আজকে প্রথম ওভারে লিটন কুমার দাস ট্রাভিস হেডকে 91 মিটারের একটা ছক্কা হাঁকিয়েছেন। প্রথম ওভারে 13 রান বাংলাদেশ পেয়েছে, চমৎকার শুরু বাংলাদেশ করেছে। তারপরে কি হলো? তারপরেই তানজিদ তামিম ফিরে গেলেন ফারুকির বলে, রান করলেন কত? 0। 3টা বল খেললেন। এইটা তামিমের 3য় ডাক লাস্ট 4 ম্যাচে। একজন প্লেয়ার বিশ্বকাপে 4 ম্যাচে 3টা ডাক নিয়ে ফিরে গেলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার মনে হয় না বিশ্বকাপে তার চাইতে বেশি খারাপ কোনো ওপেনারের যাচ্ছে বলে মনে হয় না। আপনি বিরাট কোহলির কথা বলতে পারেন, কিন্তু তার এখনও বহু টাইম আছে, কিন্তু বাংলাদেশের সামনে আর কোনো টাইম নেই। আপনি রোহিত শর্মার খারাপ দিনের কথা বলতে পারতেন, কিন্তু রোহিত শর্মা গতকাল রাতেই যে ইনিংসটা খেলেছেন তার টিমকে তিনিই তুলে নিয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে। আমরা যদি আজকে শুধু দর্শক একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কোন ধরনের ইন্টেন্সিটি ছিল তারা সেমিফাইনালে যাওয়ার। আমি শুধু ডট বলটা আপনাদের একটু কাউন্ট করাতে চাই। তানজিদ তামিম 3টা বল খেলেছেন, 3টাই ডট, এর মধ্যে একটা তিনি আউট হয়েছেন। নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমেছেন বরাবরের মতোই। আমি জানি না তিনি বাংলাদেশকে জেতানোর জন্য নেমেছেন অর জাস্ট ম্যাচটা জেতানোর জন্য নেমেছেন। জেতানো বলতে আমি সেমি কনফার্ম করার কথা বলছি। তিনি কি বাংলাদেশকে সেমিফাইনাল কনফার্ম করার জন্যই নেমেছেন, নাকি তিনি শুধুমাত্র উইকেটে টিকে থেকে, যেটা তিনি সর্বদা বলেন, ম্যাচ শেষ করে আসতে চান? তিনি কি ম্যাচ শেষ করে, অর্থাৎ বাংলাদেশকে জাস্ট কোনোভাবে ম্যাচটা জিতিয়ে 4 নম্বর জয় যেই ট্যাগটা আছে সেই ট্যাগটা তিনি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে চেয়েছেন? কারণ যদি আমি বলি, তিনি ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেছেন, যেখানে টুর্নামেন্টের শুরু থেকেই তার স্ট্রাইক রেট নিয়ে একটা সমালোচনা, স্ট্রাইক রেট নিয়ে একটা হাসি ঠাট্টা পর্যন্ত হয়েছে নাজমুল শান্তর। এই টুর্নামেন্টে তিনি 100-র উপরে স্ট্রাইক রেট রেখে কতদিন ব্যাট করতে পেরেছেন সেইটা একটা প্রশ্ন অলরেডি দাঁড়ানো আছে। সেইখানে 72 বলে 73 বলের সমীকরণের একটা ম্যাচে
নাজমুল শান্ত ওয়ান ডাউনে নেমেছেন, ওয়ান ডাউনে নেমে তিনি 5টা বল খেলেছেন, 5টা বলের মধ্যে 3টা ডট, একটা তিনি আউট হয়েছেন এর মধ্যে। এই ছিল বাংলাদেশের ক্যাপ্টেনের। সাকিব আল হাসানের কথা বলতে চাই দর্শক, পুরো টুর্নামেন্ট জুড়েই, টুর্নামেন্টের আগে থেকেই তার বোলিং নিয়ে বেশ কথা হচ্ছে, তার বোলিংয়ের ব্যাটিং নিয়ে বেশ কথা হচ্ছে, তার ব্যাটিংয়ে কী অবস্থা সেটা আমরা সবাই দেখছি। একটা ম্যাচে তিনি 50 পেয়েছেন, কিন্তু ওই ম্যাচের আগে পরে তার একই অবস্থা। আজকে যখন দলের এই অবস্থা, যেখানে সাকিবের দায়িত্ব থাকার কথা যে দলকে তিনি খাদের কিনারা থেকে টেনে তুলবেন, দলকে একটা ভালো অবস্থানে নেবেন। বিপিএলে আমরা হরহামেশা যেই সাকিব আল হাসানকে দেখি, যেই ধরনের ব্যাটিং তিনি করেন, সেই ধরনের ব্যাটিং তিনি আজকে করবেন দলকে জিতিয়ে আনার জন্য। আমি বিশ্বাস করি বাংলাদেশের সমর্থকরা এই জিনিসটা চেয়েছিল যে বাংলাদেশ যদি সেমি কনফার্ম করতে নাও পারে, তবে বাংলাদেশ সেমির জন্য খেলছে, বাংলাদেশ সেমিফাইনাল কনফার্ম করার জন্য খেলছে, এরকম ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের ব্যাটারদের থেকে বাংলাদেশের দর্শকরা চেয়েছিল। কিন্তু সাকিব আল হাসান প্রথম বলেই খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার বদলে উল্টো খাদের দিকে ঠেলে দিয়ে গেছেন। কারণ আগের বলে উইকেট, ঠিক ভেরি নেক্সট বলেই সাকিব আল হাসান ক্যাচ তুলে দিয়েছেন নবীনুল হকের কাছে। বাংলাদেশ আর্লি 3টে উইকেট হারালো। তারপরের ব্যাটার সৌম্য সরকার এই বিশ্বকাপে ড্রপ পড়েছেন, আজকে আবার দলে ফিরেছেন। আজকে ফিরে তিনি খেলেছেন 10টা বল, 10টা বলের মধ্যে তার 5টা ডট। দর্শক আবারও মনে করে দিতে চাই, খেলা কিন্তু বাংলাদেশের মেইন 72 বলের একটা গেম ছিল, 72-73 বলের একটা গেম ছিল। সেই গেমে এই অলরেডি আমি যদি ডটগুলো গুনতে চাই, ম্যাক্সিমাম ব্যাটার তাদের বলের থেকে অর্ধেকের বেশি ডট তারা খেলেছেন। 5টা ডট সৌম্য সরকারের। তারপর আসছে দর্শক মাহমুদুল্লাহ রিয়াদের কথা, যিনি যার পরিচিতি, যিনি খুব বেশি পপুলার হচ্ছে ফিনিশার নামে। তিনি আজকে লিটারেলি বাংলাদেশের ম্যাচটাকে ফিনিশ করে দিয়ে এসেছেন। তিনি লিটারেলি বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটাকে ফিনিশ করে দিয়ে এসেছেন। 10ম ওভারে, যেখানে আবারও বলছি 13 ওভারের আগে বাংলাদেশের ম্যাচ জিতার কথা, ম্যাচ জিততে হতো, সেখানে 10ম ওভারে এসে তিনি নূর আহমেদকে তিনি 5টা ডট খেলেছেন। মাহমুদুল্লাহর মতো একজন অভিজ্ঞ ব্যাটার এই মোমেন্টে এসে 5টা ডট একটা ম্যাচের জন্য সুইসাইড ছাড়া আর কিছুই না। ম্যাচটাকে তিনি লিটারেলি সেখানে গলা টিপে হত্যা করেছেন। মাহমুদুল্লাহ টোটাল বল খেলেছেন 9টা বলের মধ্যে তার 6টাই ডট, আর সেই 6টা ডটের মধ্যে ওই ওভারেই তিনি 5টা ডট খেলেছেন। তারপর আসছে তারপরের বল, মাহমুদুল্লাহ আউট হয়েছেন, ঠিক পরের বলেই শেষ যে ভরসাটুকু ছিল একটু পাওয়ার হিটিং দেখা যাবে, সে রিশাদ হোসেন, তিনি ফিরেছেন প্রথম বলেই। বাংলাদেশের ম্যাচ শেষ, সেমির স্বপ্ন। এবার আসে ম্যাচ উইনের যে ব্যাপারটা, এই যে আসা যাওয়ার মিছিল, এই যে জেনুইন ব্যাটারদের সবার আসা যাওয়ার মিছিল, যাদের কাঁধে ভর করে বাংলাদেশ সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখবে, এই সবার আসা যাওয়ার মিছিলের মধ্যে একজন দাঁড়িয়েছিলেন, যে শুরু থেকে ইন্টেন্সিটি দেখাচ্ছিলেন, যে একটা মনোভাব দেখাচ্ছিলেন যে আমরা এইটা কভার করতে পারবো, এই রানটা আমরা কভার করতে পারবো, নির্ধারিত যে ওভার দেওয়া আছে সে ওভারের মধ্যে আমরা এই রানটা কভার করতে পারবো। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি এক প্রান্তে দাঁড়িয়ে আছেন, এক প্রান্ত ধরে খেলছেন, কিন্তু আপনি অপর প্রান্ত থেকে আপনি সাহায্য পাচ্ছেন না, আপনার সতীর্থ থেকে আপনি সাহায্য পাচ্ছেন না, তখন আপনি কি করার থাকে? ঠিক সেম অবস্থাটাই আজকে লিটন কুমার দাসের হয়েছে। তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে শুরুর দিকে বিধ্বংসীভাবেই রান তুলেছেন, একটা চড়াও হয়ে ব্যাটারদের উপর রান তুলেছেন, কিন্তু যখন দেখেছেন যে অন্য প্রান্তের ব্যাটারদের আসা যাওয়ার একটা মিছিলই চলছে, শুধু চলছেই, তখন তিনি আর কি করবেন? যেটা করার সেটাই করেছেন। তার মেইন টার্গেট তখন সেমিফাইনাল থেকে সরে গিয়ে ম্যাচ জয়ের দিকে গেছে, যেইটা করতেও তিনি ব্যর্থ হয়েছেন, কারণ অপর প্রান্তের ব্যাটাররা অল আউট হয়ে গেছে। বাংলাদেশ সেমি তো কনফার্ম করতে পারেনি, বাংলাদেশ তাদের যে বোনাস জয়, সুপার 8-এর যে বোনাস জয়, সেই বোনাস জয়টাও বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি। চন্ডিকা হাথুরু সিংকে দেখা গেছে বেশ কয়েকবার ড্রেসিং রুমে অথবা ডাগ আউটে তিনি খুব চিন্তিত। আমি জানি না তিনি কি চিন্তিত শুধুমাত্র সেমিফাইনাল কনফার্ম করতে না পারার জন্য তার টিম, নাকি এই যে একটা ম্যাচ জয়, এই যে আরও একটা জয়ের ট্যাগ বাড়ানো, এই ব্যাপারটার জন্য তিনি খুব চিন্তিত। যে কারণেই তিনি চিন্তিত হোক, বাট তার এই চিন্তা আরও বাড়িয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত 115 রানের এই টার্গেটের ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, খুব বাজেভাবে হেরেছে। আপনি নিশ্চয়ই দর্শক দেখেছেন আফগানদের যে জয় উল্লাস, তাদের যে অশ্রু, চোখের অশ্রু, সব কিছুই কিন্তু আনন্দ অশ্রু। আমরা গুরবাজকে দেখেছি ব্যথা পেয়ে তিনি কিপিং করতে গিয়ে ব্যথা পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে
তিনি কান্না করেছেন ম্যাচ জয়ের পরে। বারবার ক্যামেরা কিন্তু তাকেই দেখাচ্ছিল, কারণ হি ওয়াজ দ্য হিরো অফ দ্য ম্যাচ। আফগান বোলিং অ্যাটাক সর্বদাই ভালো, বাট আফগানদের যেই ল্যাকিংসটুকু থাকতো আগে, যেটা ধরা হতো, সেটা হচ্ছে আফগানদের ব্যাটিং ডিপার্টমেন্টটা সেইভাবে স্টেবল ছিল না। এখনও আফগানদের ব্যাটিং ডিপার্টমেন্ট অতটা স্টেবল না যতটা একটা চ্যাম্পিয়ন টিমের জন্য হওয়া দরকার, কিন্তু দুইজন আফগান ব্যাটার সেই ডিফারেন্সটা গড়ে দিচ্ছেন। সেই যে নিজেদের যেই কমতিটুকু, নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্টের যেই ল্যাকিংস আছে অথবা যেই মাইনাসে তারা যতটুকু মাইনাসে তারা আছেন, মাত্র দুইজন ব্যাটার সেই মাইনাসটা অনুভব করতে দিচ্ছে না, সেই মাইনাসটা তারা ফিল আপ করে নিচ্ছে। কেউ না কেউ প্রত্যেক দিন তাদের পারফর্ম করছে, আর সেই পারফর্মারদের একজন হচ্ছেন গুরবাজ। আফগানরা সেমিফাইনাল খেলছে, আফগানরা হয়তোবা ফাইনালও খেলবে, আফগানরা হয়তোবা বিশ্বকাপই জিতে নিতে পারে, হু নোজ। যেভাবে আফগানরা রূপকথার গল্প লিখে যাচ্ছে তাদের, যেটা আমরা গত বিশ্বকাপ থেকে, অর্থাৎ ভারত বিশ্বকাপ ওয়ানডে, সেখান থেকে আমরা দেখে আসছি যে আফগানরা কীভাবে তাদের ক্রিকেটীয় সিনারিও চেঞ্জ করে ফেলছে। আমরা আগে একদিন দর্শক কথা বলেছিলাম আমি, যে বাংলাদেশের আফগানদের কাছ থেকে উইনের যে ব্যাপারটা, জয়ের যে ব্যাপারটা, জিতার যে ব্যাপারটা, সেই মেন্টালিটি শেখা উচিত। আজকেও আফগানরা আবারও সেই ব্যাপারটাই প্রমাণ করেছে। বাংলাদেশ শুরুতে তাদের যে টার্গেট যাই থাকুক, সেমিফাইনাল খেলা হোয়াট এভার, বাট বাংলাদেশ পরে যেই টার্গেট, বাংলাদেশের যেই ম্যাচ জিতবে, ম্যাচটা নিজেদের করে নিবে, সেটাও আফগানরা হতে দেয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত আফগানরা নিজেদের ম্যাচের মধ্যে রেখেছে। এরপরে আফগানরা মনস্তাত্ত্বিক দিক থেকেও খুবই, কি বলবো, এটা সবাই দেখেছেন যে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কোচের, তাদের জনাথন ট্রথের দিক থেকে কি ধরনের নির্দেশ এসেছে। তারপরে একটা নাটকীয় একটা সেন্সলেস অবস্থা আমরা দেখলাম, একটা ইনজুরি দেখলাম, হোয়াট এভার, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আফগানরা ম্যাচ জেতার জন্য এইসব কাজ করেছে, আর আলটিমেটলি তারা ম্যাচ জিতেছে। এটার জন্য তারা সমালোচিত হোক কিংবা আইসিসির পক্ষ থেকে তাদের জরিমানা করা হোক, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে তারা ম্যাচ জেতার জন্য এই কাজটা করেছে, ম্যাচ জেতার জন্য, এবং তারা ম্যাচ জিতেছে। আর বাংলাদেশ তাদের সেই বোনাস ম্যাচটাও জিততে পারেনি। যেই ম্যাচের ট্যাগ লাগিয়ে তারা বাংলাদেশের মাটিতে পা রাখতো, সেই ম্যাচটাও তারা জিততে পারেনি। আর যদি সেমিফাইনালের কথা বলি, আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম দর্শক অন্তত আমার সাথে অ্যাগ্রি করবে যে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার জন্য খেলেইনি। অন্তত লিটন কুমার দাসের ব্যাটিং অ্যাপ্রোচ ছাড়া, আর মাঝখানে তাওহিদ হৃদয়ের একটু পাওয়ার হিটিং ব্যাটিং অ্যাবিলিটি দেখানো ছাড়া, আর কোনো ব্যাটারি, বাংলাদেশের কোনো ব্যাটারি ভুলেই গেছি, কারণ আমরা তো জানি, আমাদের ওই সামর্থ্য তো নাই। সেমিফাইনালে যাওয়ার মতো খেলা বাংলাদেশের ব্যাটাররা খেলেনি। এই পরাজয় কার? এই পরাজয় শুধুমাত্র বাংলাদেশের 11 জন ক্রিকেটারের। কারণ আপনি ইতোমধ্যেই দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে একটা কথা চলেই আসছে যে বাংলাদেশের 18 কোটি মানুষ চাইছে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, বাংলাদেশ যেন সেমিফাইনালে যায়। কিন্তু বাংলাদেশের 11 জন প্লেয়ার সেভাবে চেয়েছেন কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। সেই বিষয়ে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। দর্শক, শেষ করতে চাই ওই একটা কথাই বলে, আফগান রূপকথা চলছে, আফগান রূপকথার বইয়ের পৃষ্ঠা একটা করে সেই পৃষ্ঠা লেখা হচ্ছে, পৃষ্ঠা বাড়ছে, আর বাংলাদেশ বিদায় নিয়েছে তাদের নিজেদের অ্যাবিলিটির সেরা বিশ্বকাপ আসর শেষ করেছে, সর্বোচ্চ জয় নিয়ে শেষ করেছে। আফসোস একটাই, সেটা হচ্ছে সেটা হচ্ছে সুপার এইটের বোনাস জয়টা বাংলাদেশ পায়নি। ওই অতটুকু হতাশা নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ আসর শেষ হয়েছে। বাংলাদেশ দেশে ফিরে আসবে, আমরা হয়তোবা খুশি হব বাংলাদেশের সেরা বিশ্বকাপ আসর নিয়ে। আমি পারভেজ হাসান সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।